এরকম বেঈমান রাষ্ট্রপতি উনি। যে কাজগুলোর মধ্যে ধরেন এই পর্যন্ত জড়িত আছে প্রত্যেকটা কাজই একদিন ইতিহাসের পাতায়, ইতিহাসের ইয়াতে কাঠগড়ায় অনেকে বলে, কিন্তু একদিন না একদিন এইটার মূল্যায়ন হবে যে এরকম একজন রাষ্ট্রপতি বাংলাদেশের ছিল। প্রেসিডেন্ট এরকম নিম্নমানের গাদ্দারি মানে করেন। দেখেন, তিনি তো শেখ হাসিনার মনোনীত, এবং মানুষ কিভাবে এতটা নেমখারাম হয় শেখ হাসিনার প্রতি? ন্যূনতম তো লাজ লজ্জা শরম বলে তো কিছু থাকা উচিত। প্রেসিডেন্ট যদি এরকম নিম্ন পর্যায়ের ভৃত্য হন, গোলামি বা দালালি, তাও তো একটা ক্লাস থাকবে। এইভাবে মানে আপনি শুরু থেকে বলে আসছিলেন চুপ্পুর কথা। আমার অনেক আওয়ামী লীগের বন্ধুরা বলছিলেন যে না, উনি বিপদে পড়ে এটা করেছেন, ঠেকায় পড়ে, পরিবারের চাপে, বাধ্য হয়ে, মিলিটারির চাপে, অনেক কথাবার্তা। আমরা ছোটোবেলায় এগুলো দেখতাম, ওই যে টিন এজ পার করে করে যখন কলেজে, মানে যখন বন্ধুকে কাঁদতে দেখতাম যে কী হয়েছে বন্ধু, যে না গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে যেতেছে, কি আমার গার্লফ্রেন্ড অনেক লয়াল ছিল, আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু কি করবে, পরিবারের চাপে বিয়ে হয়ে যাচ্ছে। তো সেই অজুহাতগুলো ছোটোবেলায় খুব কাজে দিত, কিন্তু এখন না, মনকে সান্ত্বনা দিতে পারছি না যে প্রেসিডেন্ট কেন এগুলো করেছেন। দুঃখ তো হয়ই সাইফুল ভাই, যে আমার দেশের প্রেসিডেন্ট এইরকম করলো। এটা শেখ হাসিনা পক্ষে বা বিপক্ষের জন্য না, কারণ আমি তো অনেকেই দেখেছি আমাদের সমমনা অনেকেই বিএনপির পক্ষে ভোট চেয়েছিলেন। এই ভুল তো জীবনে বিএনপিকে যে চেনে নাই, অতীত দেখে নাই, বা তাদের পক্ষে ভোট চাওয়া তো প্রশ্নই আসে না। বিএনপির কাছ থেকে কিন্তু আমার কোনো আশা নাই। প্রেসিডেন্ট চুপ্পু তিনি পদত্যাগ করতে পারতেন, তিনি ইউনূসের আমলে হয়তো ভয়ভীতিতে পারেননি। তারেক জিয়া যেহেতু কিছুটা হলেও তো নির্বাচন, ইউনূসের আমলে তো তার প্রত্যেকেই চাইছিল, তখন তো এটাই তার সুযোগ ছিল। হ্যাঁ, আজকে যখন এই জামাত শিবির রাজাকার তার বিরুদ্ধে সংসদে স্লোগান দিল, মানে এক প্রকার গালাগালি করলো, জুতা ছুঁড়ে বোধহয় মারতো, তো সে বললো থামো, আমি তোমাদেরই লোক। 7 যুদ্ধাপরাধীর ওপরে শোক প্রস্তাব এনে কলঙ্কিত ত্রয়োদশ সংসদ, এখানে যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রকাশ করা হয়েছে, এখানে রাজাকারেরা বক্তব্য রেখেছে, এবং দেখুন তিনি এখানে বলেছেন যে দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। সেই কোন ট্র্যাক রেকর্ডের কথা তিনি বললেন আমি জানি না। তো তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, এইটা রাষ্ট্রপতি বলেছেন। কি চমৎকার এক ভৃত্য। তো সাইফুল আমিন ভাই, আপনার কাছে খুব সরল প্রশ্ন, যে আমরা বাংলাদেশের মানুষের উপরে তার কোনো আস্থা ভরসা রাখা যায় না, যে আমি আশা করব যে রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত যে দালালি করতেছেন, যেগুলো করতেছেন, এটা একটা উদ্দেশ্য নিয়ে করতেছেন, উনি হয়তো একটা বিদ্রোহ ফাটিয়ে দেবেন। হ্যাঁ, এটা আমি বলছিলাম যে আমি আশা করি তিনি এরকম একটা কিছু করে, আমি দেখে অনেক বকাবকি করি, তো তার কাছ থেকে একটা বীরত্বপূর্ণ আচরণ সংসদে আশা করব, এবং উনি নিশ্চয়ই সত্যি কথাটা বলবেন। না, ঘটনা কিন্তু তা হয় নাই। আমি যদিও সন্দেহের মধ্যে দিয়ে কথাটা, তার জন্য এই আশাবাদ করছেন। বাংলাদেশে আশাবাদ আপনি আশা করতেই পারেন, অনেক পজিটিভ জিনিস আশা করতে পারেন, কিন্তু আমরা এমন একটা কমিউনিটি বা এমন একটা জাতি, যে জাতিটার মধ্যে আসলে আমরা উই ক্যান প্রেডিক্ট, আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি যে আমরা কি করবো। সেটা কি জানেন? সেটা হলো আগাগোড়া আমরা উল্টো কাজটা করব। এটা হলো আমাদের জাতিগত ইয়ে। তো সেই জাতিগত ইয়ের বাইরে তো উনি তো বাংলাদেশের মানুষের রক্ত প্রবাহিত ওনার শরীরের মধ্যে, সো উনি আর এর ব্যতিক্রম কি করবেন? ওনার দালালি করাটাই ওনার মধ্যে হয়ে গেছে। যে একটা সরকার দ্বারা মনোনীত হয়েছে, এবং সেই সরকারের সমস্ত রকম পদলেহন, সরকারের ইয়েদের মন্ত্রীদের পারলে পদলেহন করছেন যে লোকটা, বা সরকারের যারা ব্যবসায়ী ওদের ওখানে চাকরি করছেন, মানে জীবনটা একজন এমপির মেয়ে, যদিও প্রধানমন্ত্রীর মেয়ে, যে কোনো তার কোনো পদ পদবি নেই, তারা যে সালাম আলাইকুম পারলে তো ওইটাও আমি পজিটিভলি বলছিলাম। ধরে নিলাম উনি অত্যন্ত ভদ্রলোক, উনি সালাম দিয়েছেন, সালাম তো যে কারো দিতে পারে, খুব ভদ্রলোক মানুষ, কিন্তু সমস্ত আশাবাদ আমার পুরো ভেস্তে গেছে। মানে যদি জায়মা ইসলাম না হয়ে মোহাম্মদ জামিল হতেন, মানে ছেলে হতেন, তাহলে বোধহয় রাষ্ট্রপতি হাত ধরে দুটো চুমু দিতেন, আরবের শেখদের মতো। অনেকে তো ইয়া বানিয়েছে যে উনি সালাম করতেছেন, তো আসলে ঘটনাটা তাই, সালামই তো করতেছে। যাই হোক, সে যা মন চায় তাই করুক, কিন্তু যেটা আজকে আমাদের পার্লামেন্টের মধ্যে রাষ্ট্রপতি যেটা করেছে, এটা একটা রাষ্ট্রপতির উচিত ছিল
যেটা এখন আমি ব্লান্টলি বলতে পারি, হি হ্যাজ কাম ফ্রম এ পলিটিক্যাল আইডিওলজি, হ্যাঁ, একটা রাজনৈতিক মতাদর্শ থেকে সে নির্বাচিত হয়েছে। সে যদি মিনিমাম তার মধ্যে সততা থাকতো, তাহলে এই পদটা সে পদ থেকে সরে যেত। মিনিমাম, তার যে মিনিমাম নাই এখানে, আপনি অ্যাজ এ হোল সবাইকে না করে ব্যক্তি শাহাবুদ্দিন যে কত নিচু মনে, কত নিচু মানসিকতার অথবা কত নিচু সাংস্কৃতিক উচ্চতার, এইটা কিন্তু আপনার যে এই লোকটা মানে এক জীবন বোধহয় এরকমই ছিল, কিন্তু খামোখাই সবাই তাকে প্রশংসা করেছে যে তিনি ছাত্রলীগের অমুক সভাপতি ছিলেন, তিনি এই করছেন, তিনি জজ ছিলেন। কিন্তু আমার ধারণা এই জজিয়তির সময় তিনি এই আকামগুলিই করছেন। জজিয়তের সময় উনি যা যা বিচার দিয়েছেন সেটা ওনার প্রভুর দ্বারা নির্দেশিত। সেখানে যখন যে প্রভু ছিল, এখন সবসময় তো শেখ হাসিনা তার প্রভু ছিল না, কখনো এরশাদ প্রভু ছিল, কখনো হয়তো জিয়াউর রহমানও প্রভু থাকতে পারে, হয়তো এরশাদ প্রভু, তাহলে খালেদা জিয়া প্রভু, শেখ হাসিনা প্রভু, খালেদা জিয়া প্রভু, এরকম দুইটা কেয়ারটেকার প্রভু, তিনটা কেয়ারটেকার প্রভু ছিল। সো প্রভুর নির্দেশে উনি করছেন। উনি আসলে, আপনি যে শব্দটা বলছেন ভৃত্য, ভৃত্য শব্দটা খুব কি বলে এটাকে, আপনি এটা গ্লোরিফাই করার চেষ্টা করছেন, ভৃত্যদেরকে একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভৃত্য শব্দটা যেটা মানে দাস এখন দাস তো জোর করে হতো আগে, তাই না? দাস শব্দটাই এসছে, জোর করে আপনি একজনকে দাস বানিয়েছেন। কিন্তু আপনি যখন দাস থেকে এই সব আধুনিক শব্দ ভৃত্য এগুলো আবিষ্কার করছেন, তারা কিন্তু জোর করে হয় না, তারা নিজেরা দাস হয়েছে। এই শাহাবুদ্দিন নিজে দাস হয়েছে বারবার, এবং আমি নিশ্চিত যে তার মানে যেটা তার কাছে আমি মনে করছিলাম তার একটা বৃহৎ একটা মানসিক শক্তি আছে, যিনি সত্যি একসময় সে কিছু বলবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার এক জীবনই উনি এরকম ছিলেন, ওনাকে আর বিশ্বাস করার কিছু নেই। এবং ওনার কাছ থেকে মানে ওনার নিয়ে কথা বলাটাই মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে একজন এরকম দাস প্রবৃত্তির মানুষের নিয়ে কথা বলাটাই একদম মানে আমার মনে হয় এটা কি বলে এরকম খরচ করা উচিত না শব্দগুলি। এবং শেখ হাসিনাকে কি আপনি ধন্যবাদ দেবেন না? এরকম একজন ব্যক্তিকে আপনি তাকে গোলাম বলতে চাইছেন না, মির্জাফর বলতে চাইবেন কিনা আমি জানি না, খন্দকার মুশতাক বলতে চাইবেন তাও বোধহয় চাইবেন না, আমি জানি না কি বলবেন। তো এইরকম বাছাই করা লোক শেখ হাসিনা তার আশেপাশে রেখে এতদিন ক্ষমতায় কিভাবে থাকলেন? বা আমি যদি একটু এই যে ওয়াকারের কথা বারবার বলি, আমি ওবায়দুল কাদেরের কথা বলি, দেখেন তার চতুর্দিকে সবই কিন্তু ভৃত্য ছিল। এখন এইরকম ব্যক্তিদের আপনি নিয়োগ দিলে, যার কাজই হচ্ছে যে ক্ষমতাবানের দালালি করা, সে তো শেখ হাসিনা চলে গেছে, এখন তারেক জিয়ার দালালি করবে, এটাই স্বাভাবিক নয় নাকি? মানে যাদের আমার কথা হলো যে ধরেন, আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকে বলি, আমি ভুল করতে পারি। আমি কিন্তু অনেক আদর্শের ধারণা, আমি আমার কাজের ক্ষেত্রে আমি অনেক ভুল করেছি, অনেক ভুল মানে কি, অনেক ভুল রিক্রুটমেন্ট করেছি, অনেক ভুল পদায়ন করেছি, অনেক করেছি। কিন্তু আমি ভুল করতে পারি, এটা মানুষ হিসেবে মানুষ ভুল করতে পারে। কিন্তু আমার কথা হলো সর্বত্র আমি ভুল করি কিনা, আমি সর্বত্র ভুল করি কিনা। আমি শেখ হাসিনার সমালোচনা করার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু ওনার এখন পর্যন্ত গত 2 বছরে উনি যাদের উপর নির্ভর করে 15টা বছর উনি দেশ চালিয়েছেন, যাদের উপর নির্ভর করে উনি দেশটাকে এত সামনে নিয়েছেন, বা যাদেরকে হাতে দল ছেড়ে দিয়ে এটা করেছেন, যাদের হাতে রাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়ে এটা করেছেন, যাদের হাতে বিভিন্ন মন্ত্রণালয় ছেড়ে দিয়ে এগুলো উনি কাজগুলো করেছেন, তো সেখানে ওনার ভুল থাকাটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে ভুলটা কত পার্সেন্ট হতে হয়, কত পার্সেন্ট হতে পারে। চারিদিকে যদি এরকম ভুল থাকে, তাহলে একজন যত সৎ উদ্দেশ্যই থাক না, তার পক্ষে কিছু করা সম্ভব না। এবং কিছু করার, তারপরে তো শেখ হাসিনা কিছু মানে বাংলাদেশকে মানে একটা ক্লিন পলিটিক্স উনি দিতে পারেন নাই, এটা ঠিক। উনি কিন্তু বাংলাদেশকে উন্নয়ন দিয়েছেন, তো ক্লিন পলিটিক্স উনি দিতে পারেন নাই, এবং বাংলাদেশকে উনি প্রোটেক্ট করতে পারেন নাই। এই যে প্রোটেকশনটা দেওয়ার জন্য আসলে যেখানে আসলে আপনার সর্বত্র আপনি কিন্তু নজর রাখতে পারেন না। শেখ হাসিনার পক্ষে সর্বত্র নজর রাখা সম্ভব না, কিন্তু যেগুলোতে নজর রাখা সম্ভব সেগুলো কি উনি রেখেছেন? যেমন রাষ্ট্রপতি পদ, এটা উনি কি করে এমন একজনকে দিলেন যে তার সাথে এই পরিমাণ বেইমানি করতে পারে? 1 2 নম্বর হলো উনি স্পিকার হিসেবে এমন একজনকে দিয়েছিলেন যে স্পিকারটা সময় মতো কিন্তু সারফেস হলো না, সে তার ব্যক্তি জীবন নিয়ে কিন্তু ব্যস্ত রয়ে গেল। আর ডেপুটি স্পিকার কিন্তু জেল খাটতেছে। দেখেন, দুটো এখন এই সময়কার মধ্যে পারফর্ম করার মতো দুটো লোক ছিল। এখন পারফর্ম আওয়ামী লীগের পক্ষের ব্যাপার না, মানে তারা যথার্থ সত্যি কথাটা বলার জন্য
ব্যক্তি ছিলেন এখন সবচাইতে কি বলে কি পজিশন ছিল, এবং সেই কি পজিশনগুলো কিন্তু কেউ কেড়ে নিতে পারে নাই বা কেড়ে নেয় নাই। যেমন স্পিকার পদটা কিন্তু কেড়ে নেওয়া হয়নি। স্পিকার কিন্তু ছিল, উনি নিজে থেকে কিন্তু পদত্যাগ করছেন, কিন্তু তারপরেও বাংলাদেশ কনস্টিটিউশন অনুসারে কিন্তু স্পিকার পদে এই শিরিন শারমিন ছিলেন এই হাফিজউদ্দিন আহমেদের শপথ নেওয়ার আগ পর্যন্ত। কিন্তু তিনি সারফেস হলেন না কেন এই পার্লামেন্টে বলতে হইল একজন সরকারি কর্মকর্তাকে যে আমাদের স্পিকার কিনা একজন স্পিকার, ডেপুটি স্পিকার একজন জেলখানায় বা একজন অপরাধের দায়ে অভিযুক্ত, আর একজন পলাতক শব্দটা পর্যন্ত ধরেন। এখন এই যে ধরেন একজন ভৃত্য, যেটাকে আপনি বললেন, আমি বলবো দাস, একজন দাস রাষ্ট্রপতি, এটা শেখ হাসিনার, একজন পলাতক স্পিকার, এটা শেখ হাসিনার। জাস্ট থিঙ্ক অফ ইট। আমি শেখ হাসিনার সমালোচনা করার আমি বললাম, বারবার বলছে আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু তারপরও আমার তো আমি নিজের কথা আমি ছোটখাটো পজিশন গেছি, আমিও কিন্তু অনেক পদায়নে ভুল করছি। কিন্তু আমি যদি সবগুলো পদায়নে ভুল করি, আমি কি পজিশনে ভুল করে ফেলি, তাহলে তো আমার পক্ষে চালানো সম্ভব না। কিন্তু আমি শেখ হাসিনা কি করে এরকম জায়গাগুলো, আপনি পার্টির জেনারেল সেক্রেটারি একটা পদে এমন একজনকে তিনবার উনি আনলেন, বা ওনার মদদে বা ওনার সমর্থনে আসলো, যে লোকটা কোনো অ্যাক্ট করলো না। খেয়াল করে দেখেন তার কি পজিশনগুলোর কি অবস্থা। এখন আমি জানি না, নিশ্চয়ই শেখ হাসিনা এই জিনিসগুলো খেয়াল করছেন, এবং উনি নিশ্চয়ই তার ভবিষ্যৎ কর্মপন্থা এগুলোর উপর ভিত্তি করবে। তবে হ্যাঁ, মানুষের উপরে বিশ্বাস হারিয়ে যায় আসাদ। যেমন মানে আমি আমার চাকরি জীবনের শেষ দিকে এসে, মানে ধরেন আমি বারবার অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু এই যে আমার বিশ্বস্তদের কাজ দেখে আমিও কিন্তু নিজের প্রতি নিজে আস্থা হারিয়ে ফেলছিলাম। আমি যেন অসুস্থ, যখন আই এম নট ইন দ্য সেম। এখানে কিন্তু শেখ হাসিনার সাথে আমার তুলনা বেড়ে, কিন্তু যখন উনি সিনে নাই, তখন উনি যাদের উপর নির্ভর করছিল তাদের অ্যাক্টিভিটিসটা খেলতে হবে। সাইফুল আলম ভাই, উনি যে সিনে থাকতেন, এদের অ্যাক্টিভিটিসের দরকার ছিল না। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে, একটা ছোট্ট জায়গা থেকে আমি বলছি, আমিও আমার সিনিয়র এরকম লোকদের দেখে আমি আসতে হয়েছি, কিন্তু বাট দিস ইজ রিয়ালিটি। ওয়েন ইউ মেক এ মিস্টেক, ইউ হ্যাভ টু ইট ইট। আমি যেমন আমারও খাইতেছে। আপনি শেখ হাসিনার সমালোচনা করার যোগ্যতা আপনার হয়নি আপনি বলছেন, আমার মনে হয় এটা দুঃখের চোটে। মানে রাষ্ট্রপতির এই অবস্থা দেখার পরে আমরা তো বাংলাদেশ নিয়েই কথা বলি, বাংলাদেশের মানুষকে নিঃসন্দেহে ভালোবাসি, কিন্তু এই রাষ্ট্রপতির এইরকম একটা খুবই নিম্নমানের দালালির পর বাংলাদেশের মানুষের উপরে আস্থা উঠে যায় আর কি, যে কাদের জন্য কথা বলি, এই তো সেই গোলামের জাতি। আপনি ভারতের দিকে তাকান, মনমোহন সিং তাকে মানে তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, বা আপনি দেখেন না খালেদা জিয়া যখন ভারতের প্রেসিডেন্টকে তিনি এক প্রকার অগ্রাহ্য করলেন, হরতাল দিলেন, তারপরে ভারত সেটার রিভেঞ্জ কতদিন নিয়েছে, যে এক যুগের বেশি সময় ধরে। সেখানে আমাদের প্রেসিডেন্টের শেখ হাসিনা, আচ্ছা আপনি শেখ হাসিনার সমালোচনার দরকার নেই, বলেন তো কোন কোন পদগুলোতে উনি যোগ্য ব্যক্তি দিয়েছিলেন? নাইম নিজামের স্ত্রী কিভাবে এমপি হয়, কিভাবে সাংবাদিকদের, অবশ্য নাইম নিজামের স্ত্রী যেখানে সাংবাদিকদের ওস্তাদ হয়, সেখানে ওই ভৃত্যরা দাঁড়িয়ে গণভবনে এই ধরনের প্রশ্ন করবে আর সরকার উল্টাবে, এটি তো স্বাভাবিক। শেখ হাসিনা কোন পদে উত্তম ব্যক্তি বা যোগ্য ব্যক্তি বা সৎ ব্যক্তিকে বসিয়েছিলেন? মৌলবাদী, জঙ্গি, দালাল, ভৃত্য ছাড়া আপনি একটু মনে করে যদি আমাদেরকে বলতেন। না, আচ্ছা, আমি অন্যভাবে বলি যে শেখ হাসিনা সব পদে তো আর নিয়োগ করেন নাই। উনি তো সব, ওনার যদি আপনি দায়ী করতে চান, সেটা হলো ওনার নিয়োগগুলো, যেটা রাষ্ট্রপতির জন্য আপনি দায়ী করতে পারবেন, যেটা ধরেন আপনার স্পিকারের জন্য দায়ী করতে পারবেন, সেটা ধরেন আপনার, কিন্তু বিচারকের জন্য ওনাকে দায়ী করতে, আপনি অফিসিয়াল কথাবার্তা বলবেন, কিন্তু আমি ওনাকে দায়ী করতে গেলে দায়ীটা কারে করবেন, করেন আমার বোঝান। আচ্ছা, আইনমন্ত্রী আনিসুল হক এখন জেলে আছেন, আইনমন্ত্রী কে নিয়োগ করে? আচ্ছা, আইনমন্ত্রীর আন্ডারে মানে এই যে শেখ পরিবারের তাপস, মানে তাপসের মাস্তানি কোর্টে কে না জানে, তাপস যে মামলা নিত, ওই মামলায় যে বিচারপতি হোক তারে রায় দিয়ে দিত। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী পালাইয়া চলে যায়, শেখ হাসিনা কিছুই জানেন না। সাইবার ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি কে, এটা শেখ হাসিনা জানবেন না? না, আমি কতগুলো, আমি
ক্ষমতার ধরেন এই ক্ষমতার কাঠামোটা এবং এগুলো জানার আমার একটা আছে বা ছিল এক সময়। কিন্তু আমি যেটা বলি সেটা হলো সবকিছুর জন্য আপনি কিন্তু সরকার প্রধানকে দায়ী করতে পারবেন না, কারণ রাষ্ট্র শুধু সরকার প্রধান চালান না, এটার একটা পার্মানেন্ট ব্যুরোক্রেসি আছে। সেই পার্মানেন্ট ব্যুরোক্রেসিতে আপনি যখন দীর্ঘদিনের মধ্যে দিয়ে এই 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 কিটগুলো ঢুকে পড়ে, সেই কিটগুলোকে বাছাই কিন্তু রাষ্ট্র সরকার প্রদান করতে পারে না। এটা করতেই হয় কিন্তু সেই প্রতিষ্ঠানের বা সেই সেই পার্মানেন্ট যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে। সেটা হয়নি বাংলাদেশে আপনি যদি ধরেন এই যে আপনি যে ধরনের লোকগুলি পদে আসছে সেই লোকগুলি রিক্রুট হচ্ছে কতভাবে আপনি দেখেন। জিয়া রহমান আসার সঙ্গে সঙ্গে তো এই স্বাধীনতার বিপক্ষের শক্তির লোকেরা কিন্তু আমলাতন্ত্রে ঢোকা পড়া শুরু হয়, এবং বিশেষ করে আমাদের জুডিশিয়ারিতে তখন ছিল মুনসেফ পদ্ধতি, বুঝছেন? তখন মুনসেফ পদ্ধতি ছিল। মুনসেফ পদে এরা মানে এরা দাড়িটাই রাখে, এরা তখন দাড়ির কিন্তু অনেক মূল্য ছিল। এখন আমি আপনি সবাই দাড়ি রাখি, তখন দাড়ি রাখলে মনে করতেন এই লোকটা বোধ হয় সৎ। তখন ইন্টারভিউতে যখন যাইতো একটা ল পাস করা একজন, সে যখন এরকম তাকে সৎ মনে করতো তখন তাকে নিয়োগ দিত। তখনকার মতো এরকম ছিল না। এটা জিয়া রহমানের আমল থেকে আমাদের জুডিশিয়ারিতে টোটাল, যেখানে আপনি বিচারের কথা, জুডিশিয়ারিতে এই সোকল মুসলমান, হ্যাঁ, এদের একটা আধিপত্য বিস্তার হয়েছে। এটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়েছে, এবং সেটার প্রত্যেক আমলে পরবর্তী সময় এরশাদ আমলে মানে দীর্ঘ সময় খালেদা জিয়ার আমল, তারপর হলো শেখ হাসিনা আমলের গুলিতে এখন ছোট অফিসার যতগুলি বড় দেখতে পান এগুলো হয় জিয়া রহমান আমলের অথবা এরশাদ আমলের রিক্রুট। সো এই সব জায়গায় আপনি কিন্তু এখনকার সরকার প্রধানরা আপনি করতে পারবেন না। এটা ডিপার্টমেন্টাল অতগুলি দায়িত্ব আছে। এটা বলতে পারেন ওই ডিপার্টমেন্টের দায়িত্বে যে ছিল সে দায়িত্বহীন আচরণ করেছে। যেমন